স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষের দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয় 3 বছর পর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আহসানুল ইসলাম টিটু এমপি, আওয়ামী লীগ থেকে নির্বাচিত, টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির। আহসানুল ইসলাম টিটু এমপি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 বছর পূর্ণ হলো আজ আওয়ামী লীগের কি কোনো কর্মসূচি ছিল না, নাকি আমরা যারা গণমাধ্যম কর্মী তারা জানি না হয়েছে ঠিকই এমন কিছু? না, আমরা তো 3 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রত্যেকে এলাকায় যার যার জায়গা থেকে আমাদের গণতন্ত্রের যে আজ থেকে 3 বছর আগে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, সেজন্য আমরা সকল মানুষের সাথে যোগাযোগ রেখেছি, সকলের সাথে কথা বলছি। আসলে আমাদের মূল পরিকল্পনাগুলি হলো উন্নয়ন সম্পৃক্ত। সো আমরা আমাদের উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের জনগণের সাথে যোগাযোগ রাখছি। এর জন্য বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো দিবস আমরা আসলে পালন করছি না। তো গেল বছরও তো আপনারা গণতন্ত্রের বিজয় দিবস করেছিলেন। এই মুহূর্তে তৃণমূলে আপনি জানেন যে আমাদের বিভিন্ন ধাপে ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। আমারও একটি ইউনিয়নে আজকে নির্বাচন ছিল, যার ফলে এই জন্য আমরা আলাদা করে আমাদের ইউনিয়ন ভিত্তিক বা উপজেলা ভিত্তিক কোনো প্রোগ্রাম আমরা রাখিনি। জি, কিন্তু বাকি কয়েকটি দল যেমন বিএনপি ভোটাধিকার হরণ দিবস পালন করেছে, বামেরা কালো দিবস পালন করেছে, তারা তো ঠিকই পালন করতে পারলো এত ব্যস্ততার মধ্যেও। তাদেরও তো ইউপি ইলেকশনে তো তাদেরও কারো প্রার্থী ছিল, তারা পারলো। আওয়ামী লীগ গত বছর করলো, কিন্তু এই বছর কেন কোনো অনুষ্ঠান করলো না? না, আওয়ামী লীগ দেখেন, আমরা 300-350 এমপি, আমাদের প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি আছে। গত 3 দিন ধরে কিন্তু আমার এলাকায় শীতার্ত মানুষের মাধ্যমে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের গোখাদ্য আছে, সেখানে আমরা বিতরণ করছি। উপজেলায় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সেগুলো করছি। আমাদের যে বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প সেগুলো উদ্বোধন করছি। বিভিন্ন স্কুল ভিজিট করতেছি। আগামী সপ্তাহে আমাদের কিভাবে নতুন বই দেওয়া হবে তার প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে ধরেন, আমি একটা উদাহরণ হিসেবে দেই যে আমার নাগরপুরে 50টা উপজেলায় আগামী জানুয়ারি থেকে টেকনিক্যাল স্কুল চালু হবে। সেইখানে আমরা আমাদের এই টেকনিক্যাল স্কুল ক্লাস 6 থেকে 9 পর্যন্ত, এটা একটা বিশেষ ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়োরিটি একটা প্রকল্প, সেটা চালু করব। সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সো এইগুলার মাধ্যমেই আমরা আমাদের এই উন্নয়ন এবং অগ্রগতির 3 বছর আমরা উদযাপন করছেন। তার মানে কোনো আনুষ্ঠানিকতা না, উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কিন্তু আহসানুল ইসলাম টিটু এমপি, গত বছরও উন্নয়ন প্রকল্প ছিল, গত বছরও শীতবস্ত্র বিতরণ করেছেন, গত বছরও সামনে নতুন বই দেয়া, এইসব কর্মকাণ্ড সবই কিন্তু গত বছর ছিল। কিন্তু গত বছর তারপরেও বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে। বিষয়টা কি এমন কিনা আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি ও তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ তুলেছিল ভোটের আগের রাতে আওয়ামী লীগ লোকজন ব্যালট পেপারে সিল মেরেছে, বা এই নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, সেই বিষয়ে কিছুটা হলেও আওয়ামী লীগ সচেতন হয়েছে, এরকম কিছু না তো? না, আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের লোকাল নির্বাচনগুলি হচ্ছে। আমাদের সেই নির্বাচনগুলিতে আমাদের দলীয় প্রার্থী আছে, বিএনপির দলীয় প্রার্থী নাই। সো এই জন্য আমরা আমাদের পুরো কনসেন্ট্রেশনটা আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে ভোটের সাথে কাজ করছি। এবং এই ভোটের মধ্যে আজকে আমার ওই এলাকায় একটা ভোট ছিল, সে ভোটের মধ্যে যদি আমি একটা অন্য প্রোগ্রাম দেই সেটা তো পালন করা সম্ভব না।
গত 26 তারিখেও আমার এলাকায় একটা উপনির্বাচন ছিল। সো এইটা তো একে আচরণবিধির লঙ্ঘন হবে, সেই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাও আমাদের হ্যাম্পার হবে। নির্বাচনের দিকে মনোযোগটা বেশি ছিল। গোলাম মোহাম্মদ সিরাজ এমপি আছেন আমাদের সঙ্গে, বিএনপি থেকে নির্বাচিত বগুড়া 6 আসনের সংসদ সদস্য। জনাব গোলাম মোহাম্মদ সিরাজ এমপি 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 5 আসন থেকে আপনি হেরে গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে আপনি জয়লাভ করেন। গত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আপনারা অভিযোগ তুলেছিলেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটারদের ভোট দিতে দেয়নি। ভোটাররা যদি ভোট দিতে নাই পারে তবে আপনারা যারা সংসদে আছেন তারা কিভাবে নির্বাচিত হলেন? নাকি ওই 3-4টি আসনেই কেবল ঠিকঠাক মতন ভোট হয়েছে, আর কোথাও হয়নি, আপনারা জিতেননি বলে? আসলে 18 ডিসেম্বরের যে নির্বাচন, সেটা সাক্ষী তো এই 17 কোটি মানুষ, 10 কোটি ভোটার। এটা আমাকে জিজ্ঞেস যখন আপনি করছেন, তখন যারা দর্শক দেখছে টেলিভিশনের সামনে বসে, উত্তরটা তো তারাই জানে ভোটাররা কেউ ভোট দিতে পারেনি। নিশি রাতে ভোট হয়ে গেছে। আমি 18 ডিসেম্বরে বগুড়া 5-এ নির্বাচন করেছি। আমি ইতিপূর্বে 4 বার এই বগুড়া 5 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনে ভোট হওয়ার যা কথা ছিল সেটা নিশি রাতেই হয়ে গেছে, আগে রাতেই হয়ে গেছে। এবং ইন্টারেস্টিং হলো যে ভোটের দিন যেদিন ভোট হয় সেদিন আপনার ভোটাররা যখন দলে দলে আপনার বের হয়েছিল, তারা গিয়ে দেখে যে সমস্ত ভোট হয়ে গেছে। এবং বিশেষ করে আমার শেরপুর এলাকায় তখন আমি ভালোভাবে জানি, সেখানে আমি আমার ভোটারদেরকে চিনি। আর বগুড়া বিশেষত্ব তো আপনি জানেন যে বাংলাদেশের এটা বিএনপি ওরিয়েন্টেড জায়গা। তো সেই স্থানে আপনার আমার যে দেখা, সেখানে আমি অন্তত 2 লক্ষ ভোটের ব্যবধানে পাশ করার কথা, কিন্তু সেখানে আমার জামানত বাজেয়াপ্ত হয় অবস্থা আর কি। অর্থাৎ মানুষ তো ভোটই দিতে পারেনি, ভোট করে দিয়ে সবাই ফিরে এসছে। সবাই গিয়ে দেখে ভোট হয়ে গেছে। এবং আমার কেন্দ্রের বেশ কিছু কেন্দ্রে 100% ভোটার প্রেজেন্ট ছিল। এই তো হচ্ছে আপনার চিত্র। আর এটা তো সারা বাংলাদেশের 300 আসনে একই অবস্থা হয়েছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে পরবর্তীতে যে আমরা রাইট, যে কজন আমরা নির্বাচিত হয়েছি বিএনপি, ঠিক আছে, এই কজন তারা সত্যিকার অর্থে ভোট যুদ্ধ করে এসেছে বলে আমি বিশ্বাস করি বিএনপি থেকে। তার মানে কি বাকিরা ভোট যুদ্ধ করতে পারেনি? সরকারের করুণা হতে পারে। আবার রিপিট করবেন কাইন্ডলি। তার মানে কি বাকিরা ভোট যুদ্ধ করতে পারেনি? যারা জয়ী হয়েছে কেবল তারাই ভোট যুদ্ধের মধ্য দিয়ে জয়ী হয়েছে, বাকিদের সেই সক্ষমতা ছিল না? না, সেটা না। সক্ষমতা ছিল, ভোটই তো হয়ে গেছে। বাকি সবই ভোট হয়ে গেছে। যে কয়েকটা জিতেছে সরকার, আমি জানি না এটা সরকারের কৌশল কিনা বা অপকৌশল, যাই বলেন, এটা সেই কয়েকটাতে যারা জিতেছে তারা জিতেছে হয়তো ভাগ্যের জোরে অথবা বুদ্ধির জোরে অথবা সরকারের কোনো কৌশল ছিল। আর আমার যে আপনার কি বলে উপনির্বাচন ছিল, সেটা চিত্র ছিল ভিন্ন। আমি যখন উপনির্বাচন করি, অর্থাৎ যে আসনটায় আপনার আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যিনি যোগদান করলেন না পার্লামেন্টে, তখন আমাকে দল এবং দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হলো, আমি নির্বাচন করলাম। ইন্টারেস্টিং হলো যে সেই ভোটে দেখলাম উল্টা চিত্র। এবং সেখানে প্রশাসন ঠিক 18 ডিসেম্বর নির্বাচন, যেভাবে প্রশাসন নিজেরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, যেভাবে পুলিশ বলেন, নির্বাহী বলেন, সবাই বলেন একটা মানে নির্বাচনটাই করলো না, অথচ সেই উপনির্বাচনে অর্থাৎ বগুড়া 6 উপনির্বাচন যখন আমি করলাম, সেটা একেবারে উল্টা। সেটাতে দেখলাম যে পুলিশ আপনার মাইকিং করে মানুষকে ডেকে ডেকে, এবং আপনার পুলিশের ভূমিকা উল্টা দেখলাম। এবং পুলিশ বলেন, নির্বাহী বলেন, আপনার ভোটার উপস্থিতির জন্য। গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, আপনি জয়ী হয়েছেন বলেই কি কথা বলছেন? আপনি যদি সেই উপনির্বাচনে না জিততেন তাহলে কি এভাবে বলতেন? আপনার কাছে আরেকটা প্রশ্ন, গত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে সবসময় বিএনপি অভিযোগ করে, মানে এই দাবির পরেও আপনারা কয়েকজন সংসদ সদস্য কিন্তু ঠিকই বর্তমান সংসদে আছেন, মানে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সুবিধাগুলো কি খুব বেশি মুখ্য ছিল কিনা আপনাদের কাছে?
সুবিধাগুলো মানে কি কি আপনি আমি আবার রিপিট করেন। আমি সংসদ সদস্য হিসেবে যে সুবিধাগুলো, মানে আপনারা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলছেন, কিন্তু আপনারা সংসদে কয়েকজন ঠিকই প্রতিনিধিত্ব করছেন। আমরা আমাদের দলের রাজনীতির বা দলীয় কৌশলের জন্য আমাদের দলের সিদ্ধান্তে আমরা সংসদে গিয়েছি, এটা ঠিক আছে। আর দলীয় সুবিধা বলতে আপনি যারা বোঝাচ্ছেন, দলীয় সুবিধা নেবার জন্য আমরা সংসদে যাইনি, অবশ্যই না। এবং দলের এমপিদের যে প্রাপ্ত সুবিধা যেগুলো, যেমন বেতন বলেন বা ডিউটি ফ্রি গাড়ি বলেন, সেটা তো ধরেন এটা প্রত্যেক এমপির এটা একটা নির্ধারিত সুবিধা, এবং যে সুবিধা আপনার পার্লামেন্ট পেয়ে থাকে সেই সুবিধা যদি কেউ ন্যায় নিবে, কেউ না নেবে, এটা তো তার নিজের ব্যাপার। এখানে তো আর কেউ কোশ্চেন করতে পারে না। এটা তো আমরা বলতে পারি না যে আমরা সুবিধা বলতে এটাই আমরা বুঝি। তবে আমি মনে করি যে বিএনপির সুবিধা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমরা পার্লামেন্টে গিয়ে আমরা অন্তত কথা বলার কিছুটা সুযোগ পাচ্ছি। আমরা যে কিছুটা এই 6 জন যে কথা বলছি, অন্তত আমি বিশ্বাস করি যে 300 জনের মধ্যে আমরা 6 জন যে কথা বলি এটি জনগণ শোনে। আর বাকি পার্লামেন্টারিয়ান যারা আছে তাদের তো আপনার কি বলে পার্লামেন্টে বন্দনা করতেই যায়, এবং এই গীতি বন্দনা করতেই তাদের বক্তৃতা শেষ হয়ে যায়। কাজেই আমার বিশ্বাস যে আমরা 6 জন তার কথা বলি, জনগণের কথা বলি, এবং জনগণের কথা বলি বলেই অন্তত পক্ষে আমাদের 6 জনের কথা জনগণ শোনে, এবং দর্শকরা এটা আপনার কি বলে তাদের মনের কথা বলে মনে করেন। আপনারা জনগণের কথা সংসদে গিয়ে বলেন। রুহিন হোসেন প্রিন্স আছেন আমাদের সঙ্গে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক। রুহিন হোসেন প্রিন্স, আপনারা 30শে ডিসেম্বরকে কালো দিবস হিসেবে পালন করেছেন, মানে আজ আপনাদের কর্মসূচিও ছিল। দিনটিকে কালো দিবস কেন বলছেন? জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে জিততে না পারার ক্ষোভ কি ছিল কিনা এর পেছনে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি আপনার এই অনুষ্ঠানের নাম আমজনতা দিয়েছেন, এবং আজকেও বললেন, প্রতিদিনই বলেন যে আপনাদের দায়বদ্ধতা জনগণের প্রতি, এবং সেই জনগণের প্রতি দায়বদ্ধতা তার ভিত্তিটা কি মুক্তিযুদ্ধ বলেছেন। একই সাথে বলেছেন আপনার ভাষায় যে ভুল ত্রুটি ধরিয়ে দিতে চান, তার জন্য আপনি কথা বলেন। এবার যদি আমি বলি, আমি এক যে বামপন্থী রাজনৈতিক দল, আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হিসাবে আমি প্রথমে এটাও আমরা আমজনতার স্বার্থে রাজনীতি করি, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের একটা প্রধান বিষয়, জনগণের স্বার্থে রাজনীতি করি। আর একটা হচ্ছে ভুল শুধু ধরিয়ে দেওয়া না, ভুল তো ধরিয়ে দেবো, যদি কেউ ভুল ধরিয়ে দেওয়ার পরে শুদ্ধ কি বলে এটাকে পরিবর্তন না করে, তাহলে তাকে সরিয়ে দিয়েই ওইখানে আমাদের ক্ষমতা প্রতিষ্ঠা করাই আমাদের কাজ। সেই বিবেচনা থেকে আমরা কি দেখলাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসনের দায়িত্ব পালন করবেন, সে আপনি এই সংসদীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে। কিন্তু আমরা দীর্ঘদিন বাংলাদেশে কিছু নির্বাচন মন্দের ভালো হয়েছে, কিন্তু অনেক নির্বাচন এ ধরনের সংকটে পড়েছিল, যেটাকে আমরা বলি প্রশাসনিক কারসাজি ছিল। গত 3 বছর আগে যে নির্বাচন হলো, আপনি নিশ্চয়ই এর আগে শুনেছেন আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো বলতাম যে ভোটের দিন ছিনতাই হয়েছে, কি বলে ভোটের চুরি হয়ে গেছে, আমরা ভোটের হাইজ্যাক হয়ে গেছে, এই কথাগুলো বলতাম। কিন্তু একটা অদ্ভুত ম্যানিপুলেশন আমরা দেখলাম, সেটা হচ্ছে অধিকাংশ মানুষ ভোটে, এই আজকে 30 তারিখ, তারা ভোট দিতে হয়তোবা গেল, কোথাও লোক আছে নাই, কেউ দিতে পারলো না, কিন্তু দিন যত পরিষ্কার হতে থাকলো, তখন খবর আসতে থাকলো যে আগের দিন রাতে ব্যালট ভর্তি হয়ে গেছে। এবং পরিস্থিতিটা এমন একটা ভয়ঙ্কর ভীতির পরিবেশ যে সেটা কিন্তু রাতে জনগণের সামনে আসে নাই, অধিকাংশ জনগণের সামনে কেউ জানতো। সুতরাং তার মধ্য দিয়েই একটা ম্যানিপুলেটেড কি বলে নির্বাচনের রেজাল্ট এটা ঘোষণা করা হলো। এবং আপনি তারপরও দেখবেন ওই নির্বাচনের আগে হয়তোবা শব্দটা বলছি যে কারোর সাথে সমঝোতা করে কিছু আসন বন্টনের কথা হয়েছিল, এটাকে একটু দেখানোর জন্য এটা হয়নি। পরবর্তীতে আপনি একটু আগে দেখলেন যে বিশেষ দলকে বা অমুককে কিছু আসন দিয়েই এটা একটা লিগ্যালাইজ করার চেষ্টা করলো। তাহলে সবচেয়ে কি ঘটলো, যে এটা জনগণের স্বার্থ লুণ্ঠিত হলো, এবং অতীতে এ ধরনের কোনো ম্যানিপুলেশনটা হয়নি যে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে এ ধরনের একটা কি বলে নির্দেশিত রেজাল্ট দেওয়া, এবং যেখানে রাজনীতির কোনো অধিকার নাই, এখানে প্রশাসনিক প্রধান ভূমিকা পালন করলো। সুতরাং আমরা তার পরের দিনই, ওই 2018 সালের পরের এই ভোটের পরেই আমরা তখনই প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। আমরা ওই সময় মুখে কালো কাপড়
বেঁধেই আমরা আমাদের কথা বলেছি, তারপরে গণশুনানি করেছি এবং প্রতি বছরই আমরা এই দিবসটাকে মনে করি জনগণের সামনে আনা দরকার এবং জনগণের কাছে বলা দরকার যে এই যে ভোটের অধিকার বঞ্চিত করলাম সেটা শুধু ভোট ডাকাতের নির্বাচন তো হলোই, এবং এটাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম কালো দিবস হিসাবে পালন করা উচিত। সেই কারণে আমরা কালো দিবস পালন করেছি। এই লক্ষ্যে দুটি কারণ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এখনো সময় আছে, পার্লামেন্ট বাতিল করো বা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভালো নির্বাচন দাও, সেই ধরনের একটা নির্বাচন কমিশন গঠন করো। সরকার যদি তার এটা পরিবর্তন না করে, আমরা জনগণকে আহ্বান করেছি এই যে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসন আসো, এর বিরুদ্ধে আমরা লড়াই করে এটাকে প্রতিহত করেই আমরা মুক্তিযুদ্ধের ধারায় প্রকৃত ভোট ব্যবস্থা কায়েম করি। আমি প্রসঙ্গক্রমে বলতে চাই, অনেকে হয়তো ইতিহাসটা জানেন না, নতুন প্রজন্ম এরশাদ বিরোধী আন্দোলনের শেষ দিকে এসে আমরা যে দীর্ঘ গণতন্ত্রের জন্য লড়াই করেছি, অন্যতম তো ছিল ভোটের লড়াই, অন্যান্য লড়াই ছিল সেখানে। সেই ভোটের লড়াইয়ের একটা পর্যায়ে এসে 90 সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে, এখানে মিজান ভাই আছেন, উনি খুব ভালো জানেন, আমরা কিন্তু 22 দিন বাংলাদেশের 5টি প্রান্ত থেকে পদযাত্রা করে, পদযাত্রা মানে পায়ে হেঁটে 22 দিন একেবারে পাক্কা 22 দিন, ধরুন কোনোটা খুলনা থেকে, কোনোটা তেঁতুলিয়া থেকে, কক্সবাজার থেকে, বাংলাদেশের 5টি প্রান্ত থেকে আমরা যে পদযাত্রা করে ঢাকায় এসে সমাবেশ করেছিলাম, পুরো 22 দিনের পদযাত্রার স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা বলতে চাই জনগণকে এই কালো দিবস পালনের মধ্য দিয়ে আমাদের সামনে আবার সময় এসেছে এইভাবে জেগে ওঠা, জাগ্রত হওয়া, আমার ভোট আমার প্রতিষ্ঠিত করা। সেটা যদি না করতে পারি তাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশের এই অর্জন ভুলন্টিত হয়ে যাবে, আমরা আগের দিন এগিয়ে যেতে পারবো না। তার মানে আমজনতাকে জাগ্রত করতে আপনাদের এই কালো দিবস পালন, তাই তো রুহিন হোসেন প্রিন্স? সেটা আমাদের কাছে প্রধান ছিল না। জি, রুহিন হোসেন প্রিন্স আমাদের সঙ্গে। ডক্টর মিজানুর রহমান আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার। একদল আজ গণতন্ত্রের বিজয় দিবস বলছে আজকের দিনটিকে, আরেক দল বলছে ভোটাধিকার হরণ দিবস, আবার কেউ বলছে কালো দিবস। একই দিবসের কত নাম, বিষয়টা কি অদ্ভুত না স্যার? ধন্যবাদ। আমরা একাধিক ব্যাপার স্যার, ডক্টর মিজানুর রহমান, আপনার কথা আমি স্পষ্ট বুঝতে পারছি না, যদি কোনোভাবে একটু অডিও ঠিক করা যায়। আমি একটু পরে আসছি আপনার কাছে, আপনাকে একটু সময় দিচ্ছি, অডিওটা ঠিক করুন। আমি আহসানুল ইসলাম টিটু এমপির কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই 2018 সালে 30 ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল আওয়ামী লীগ। 26 ডিসেম্বরে চতুর্থ ধাপের ভোটে 162 ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতাতেই ছিলেন না। কয়েকটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা 100 ভোটেরও কম পেয়েছেন। চতুর্থ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাফল্য 51%, জামানত হারাতে যাচ্ছেন 29 প্রার্থী। তাহলে কি এটা ধরে নেওয়া যায় কিনা যে 3 বছর পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কমতে শুরু করেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি তখন আপনার প্রশ্নের উত্তরে একটি প্রসঙ্গ উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, আমি একটু উল্লেখ করে তারপরে আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। আপনি জানেন যে এবছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী 31শে ডিসেম্বর পর্যন্ত পালন করছি। সো আমাদের কিন্তু একটা চলমান অনুষ্ঠান চলছে। দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি তুলেছেন সেটার আমি উত্তর দেই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমার কনস্টিটিউয়েন্সিতে নাগরপুর এবং দুলদুয়ার 2টে উপজেলায় 20টি ইউনিয়ন এবং 20টি ইউনিয়নে নির্বাচন হয়েছে এই গত 2 মাসে, এবং আজকেও একটি ইউনিয়নে নির্বাচন ছিল। প্রতিটি ইউনিয়ন নির্বাচনে 70% উপরে ভোট পড়েছে এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং অন্য কোনো বড় বিরোধী দল কিন্তু তাদের প্রার্থী দেয় নাই। আমার এলাকায়, আমার নাগরপুরে 12টার মধ্যে 7টা আমাদের নৌকার প্রার্থী জয়যুক্ত হয়েছে
এবং আমার দেলদুয়ারে আমার 8টা ইউনিয়নের 6টা, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, কোনো জায়গায় নির্বাচনবিহীন হয় নাই। সো এই যে ভোটের অধিকার, আপনি একটি বিশেষ এলাকার কথা বলছেন, আপনি একটি বিশেষ এলাকার কথা বলেছেন, আমি কিন্তু পুরো বাংলাদেশের চিত্রের কথা আপনাকে বলেছি। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দলের 29 জন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী জামানত হারাতে যাচ্ছেন, বিষয়টা কেমন? একটু উত্তর দেন। জি বলুন। না, আমাকে উত্তরটা দিতে দেন, আমি তো আমার অভিজ্ঞতার কথাই বলবো। সেইখানে যে জিনিসটা অনেক সময় হয় সেটা হলো প্রার্থীর যাচাই বাছাইয়ে তৃণমূল পর্যায় থেকে যে তথ্য উপাত্ত আমাদের কেন্দ্রে যায়, অনেক সময় কেন্দ্র থেকে যে সিদ্ধান্তগুলি আসে সেই সিদ্ধান্তগুলি আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। অনেক সময় দেখা যায় যে বারবার নির্বাচিত একজন নৌকার চেয়ারম্যান, তার জায়গায় হয়তো একজন নতুন প্রার্থীকে দেওয়া হয়েছে আগামীর কথা চিন্তা করে, কিন্তু সে তখন যখন মানে বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়ায়, জনমত একটা তৈরি হয়ে যায়, সেটা কিন্তু নৌকার বিপক্ষে ভোট না, সেইটা এলাকার লোকাল ভোট। নৌকার যে ভোট, আমার এলাকায় নৌকার ভোট প্রায় 20% বেড়েছে। আর আপনি যদি ওভারঅল টোটাল বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নেন, তাহলে আমরা 2018-তে যে ভোট পেয়েছিলাম, আমি ডেফিনেটলি বিশ্বাস যে টোটাল ভোটের পরিমাণ আমাদের 10 থেকে 15% বৃদ্ধি পেয়েছে নৌকার পক্ষে। 2-1টি প্রার্থী হেরে গেলে এতে আমাদের জনমতের যাচাই বাছাই করা যায় না। আপনি মনে করছেন আপনাদের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, দীর্ঘ সময় ধরে আপনারা সরকার পতনের আন্দোলনের কথা বলছেন। সেই নির্বাচনের 2018 সালের নির্বাচনের পরপরই 3 বছর হয়ে গেল, কিন্তু সেই ভোটের পর আপনারা যে স্ট্র্যাটেজিতে আন্দোলন করছেন বা যেভাবে আপনারা বিভিন্ন সময় সরকার পতনের আন্দোলনের কথা বলছেন, বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন, 3 বছরে আসলে আপনারা কতটুকু সফল হয়েছেন আপনাদের দাবি দেওয়া আদায় করতে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গুণীজনেরা যেটা বলেন, আপনারা তেমন সফলতা দেখাতে পারেননি। আপনাদের এই ব্যর্থতার পেছনে কি আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে বলে মনে করেন কিনা? সংগঠন বলতে বিএনপির জনগণের মধ্যে সবচাইতে পপুলার পার্টি হচ্ছে বিএনপি, এবং বিএনপির প্ল্যাটফর্ম হলো সবচেয়ে বৃহৎ প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমি বলতে চাই। আওয়ামী লীগও তাই মনে করে। ব্যর্থতা আপনি কিভাবে বলবেন? আমাদের হ্যাঁ, আওয়ামী লীগ তাই মনে করে। আওয়ামী লীগ তার নির্বাচনে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতা এসছে, তাদের সমস্ত বেনিফিশিয়ারি গ্রুপ সৃষ্টি করেছে। আমাদের নেতাকর্মীদের আপনার 1 লক্ষের উপর মামলা, 35 লক্ষ আসামি, এবং সেখানে অনুষ্ঠান করতে, আপনার প্রতিবাদ সভা করতে, ইভেন মিলাদ যদি করি আমরা, ম্যাডামের জন্য যদি মোনাজাতের জন্য বা দোয়া মাহফিল করি, সেখানেও বাধা। তো এই যে বাধা বিপত্তির মুখে আপনার এই আন্দোলন ব্যর্থ, এটা কি, প্রশ্নটা উল্টো আমি আপনাকেই যদি করি যে এটা কি আমরা ব্যর্থ? আসলে সরকারের দমন পীড়ন যেভাবে চলছে, এটা আমরা তো আইয়ুব খানের আমলও দেখেছি, পাকিস্তান আমলের দমন পীড়ন দেখেছি। আমরা এই সমস্ত দমন পীড়ন দেখে আমরা এখন দেখছি যে আসলে বাংলাদেশে যে আপনার কর্তৃত্ববাদী সরকার বর্তমান আছে, যারা ভিন্ন মতকে একেবারেই মূল্য দেয় না, যারা ভিন্ন মতের চরম বিরোধী, অর্থাৎ দেশে একরকম অঘোষিত বাকশাল আপনার কি বলে তৈরি হয়ে গেছে। দেখেন, নির্বাচন হচ্ছে কাদের? আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কোনো দল আছে? কেউ নেই। আজকে আওয়ামী লীগ ইজ ফাইটিং ইচ আদার, এবং সেখানে আজকে আমাদের যে অস্তিত্ব বলছেন, আমাদের অস্তিত্ব জনগণের ভিতরে, আমাদের অস্তিত্ব ভোট দিয়ে দেখেন না। একবার আমি আহ্বান করতে চাই আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রী বা আজকের যারা টকশোতে যারা আছেন আমার বন্ধুরা, তাদের বলতে চাই, বিশেষ করে আওয়ামী লীগের বন্ধুকে বলতে চাই, তো আপনারা এত পপুলার, আপনি একটু আগে বললেন যে আপনাদের ভোট কি বলে পপুলারিটি বেড়েছে, তো ঠিক আছে, আপনারা একটু ফেয়ার ভোট দেখেন না। এটা ফেয়ার ভোটের তত্ত্বাবধায়ক সরকার অধীনে দেন, অথবা জাতীয় সরকার হোক, যে কোনো নির্বাচনকালীন সরকার হোক। 2012-তে আপনারা এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা খেয়ে ফেললেন।
অথচ এই তত্ত্বাবধায়ক সরকার আপনারাই প্রস্তাবনা নিয়ে আসলেন এবং সেই প্রস্তাবে আমরা এবং তৎকালীন জামাত ইসলাম পার্লামেন্টে ছিলাম, আমরা দেখেন আউটরাইট জনগণের মতামতকে আমরা মূল্যায়ন করেছি। আমরা তখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ভোট দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাশ করলাম। অথচ সেই তত্ত্বাবধায়ক সরকার যেটা নাকি জনগণের মনের চাওয়া পাওয়া, আজকে তো প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই হচ্ছে না। আওয়ামী লীগ সরকার ভয়ে, মানুষের ভয় করে, যে দল ঐতিহাসিক দল বলে আপনারা দাবি করেন, সেই দল যদি ভোটারকে ভয় করে, মানুষকে ভয় করে, তাহলে আর এখানে আমি কি কথা বলবো বলেন? আপনাদের আওয়ামী লীগের আপনার কি বলে জনপ্রিয়তা বেড়েছে, আসেন না খেলার মাঠে। আপনারা পুলিশ ছাড়া আপনারা আসেন, পুলিশ ছাড়া আমাদেরকে করেন, কি বলে মিটিংয়ে পারমিশন দেন না, যে কোনো পুলিশ বাধা দিবে না, কোনো আপনার কি বলে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, আপনারা বলছেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয়নি, তারপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রার্থী হয়েছেন, কাজেই তারপরেও আপনারা প্রার্থী যে হচ্ছেন না একেবারে তা কিন্তু না। আসছি আমি আপনার কাছে, ডক্টর মিজানুর রহমান সাহেবের কাছে যেতে চাই। ডক্টর মিজানুর রহমান স্যার, আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, একই দিনের বিভিন্ন নাম, গণতন্ত্রের বিজয় দিবস, ভোটাধিকার হরণ দিবস, কালো দিবস, কেমন অদ্ভুত বিষয়। না, এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে বলি যে দিবসের এক দিবসের যে বহু নাম, এটা আজকে শুরু হয়। 1973 সালে আমাদের দ্বিতীয় বিজয় দিবসে দল কালো দিবস ঘোষণা করছিল, দ্বিতীয় বিজয় দিবসটি, এবং মৌলানা ভাসানী সাহেব এটাকে সমর্থন দিয়েছে। পরবর্তী পর্যায়ে আমাদের বহু দিবস আছে, আমাদের যেমন 7ই নভেম্বর শিবিরে জনতা দিবস, হত্যা দিবস একই। আর জাতির জনতার হত্যা 15ই আগস্টকে নাজার দিবস পালন করার জন্য রাষ্ট্রীয় বৈষম্যতা, সেগুলো কিন্তু আমরা দেখছি। ওদের রাজনৈতিক দল তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে জীবনগুলোকে ব্যাখ্যা করে এবং বিশ্বাস করে। তবে আমি আমাদের সরকার থেকে সংসদ সদস্য জনাব লিগুর সাহেবের সাথে আমি একটু যোগ করবো। বড়ভাবে আওয়ামী লীগের বড় ধরনের একটা প্রোগ্রাম থাকা উচিত ছিল, যদিও ছোট ছোট প্রোগ্রাম, আজকে প্রেস ক্লাবেও তাদের দুইটা সেমিনার ছিল বিভিন্ন জায়গায়, আমি একটা অংশগ্রহণ করেছি, শিক্ষিত হয়তো, কিন্তু তাদের দ্বিতীয় বার ক্ষমতার আশার দ্বিতীয় বছর কোনো অনুষ্ঠান না থাকা মেবি হতে পারে যে এই যে ব্যস্ততা ব্যবহারটা আছে। আরেকটা হচ্ছে যে যারা এটাকে ভিন্ন নামে অন্য দিবস পালন করছে, তারা তো বিভিন্ন অজুহাত খুঁজে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে পারে, তো সেটার থেকে হয়তো অ্যাভয়েড করার জন্য হচ্ছে কিনা জানি না। আর এটা নিয়ে আলোচনা হচ্ছে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা নিয়ে আলোচনা হলেই আমরা এই নির্বাচন কমিশনের দুর্বলতা, সরকারের প্রশাসনের পক্ষপাতিত্ব, বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করি। কিন্তু এগুলো যে অভিযোগ করে সেটা সত্য প্রমাণিত করার তারই দায়িত্ব, এবং তারা করেও বিভিন্নভাবে চেষ্টা করে। তো আমি যেখানটায় সবসময় বলে আসছি যে রাজনৈতিক একটা পদ্ধতি, বিশেষ করে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফলাফলি গভর্নমেন্টে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বা স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তারপরে যদি একটা রাজনৈতিক দলকে দায়ী করি, কিন্তু অংশগ্রহণমূলক যে নির্বাচনকে হয়নি, এটা কিন্তু কেবলমাত্র একটা রাজনৈতিক দল দায়ী ছিল, নাকি আরো অন্য যে শক্তিশালী বা বড় রাজনৈতিক দল তাদেরও কিন্তু দায়ী নিতে হবে। ডক্টর মিজানুর রহমান, তর্কটা কিন্তু আসলে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে হচ্ছে, বিএনপি সেই রকম অভিযোগ করছে, বিষয়টা তা না। বিএনপি যে অভিযোগ করছে আপনিও নিশ্চয়ই স্পষ্ট জানেন, জনগণ ভোট দিতে পারেনি। না, এটা তো বলা হচ্ছে দীর্ঘদিন থেকে রাতে হয়ে গেছে ভোট, আগের দিন রাতে ভোট দিয়েছে, সেটা যারা বলে তারাই প্রমাণ করবে। কিন্তু আমি তো বলি এই কথাটা বহুবার বলছি, ভোট তো আরো অনেক আগে হয়ে গেছে। আরো 3-4 সপ্তাহ আগে লন্ডন থেকে যখন প্রত্যেকটা পরিস্থিতিতে 3-4 আমি জানি না সিরিজ ভাইয়ের এলাকায় কাকে দিছিল, প্রত্যেক জায়গায় 3-4 করে যখন নমিনেশন দেওয়া হয়, সেই নমিনেশন দেওয়ার কারণেই তো আসলে নির্বাচনটা একেবারে খেলো হয়ে গেছে। আর যে 300 জায়গায় যে প্রার্থী ছিল, শেষ পর্যন্ত একাধিক প্রার্থীও ছিল, কিন্তু তাদের অনেকেই পোস্টার পর্যন্ত ছাপায়নি, এবং ভোটার লিস্টে তোলার কথা নির্বাচন কমিশন থেকে সেটাও তোলেনি। তো যখন একটা ফাঁকা, যখন একটা মাঠ টোটালি কেউ নির্বাচনের জন্য নির্বাচন করেনি, তখন তো দুর্বৃত্তায়ন যেটা সেটা হবে, মাত্র ফাঁকা থাকবে না, তখন বিভিন্ন শক্তি যাই বলেন না কেন, তারা এই অপকর্মগুলো করেছে। এবং সেখানে যদি অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি সুবিধা নিয়ে থাকে, তো এটা পুরোটার দায়িত্ব কিন্তু নৈতিকতার উপর ছেড়ে দিলে হবে না। কারণ আপনার নির্বাচনটা একটা আসলে যথার্থই বলছেন যুদ্ধ, তো সেই যুদ্ধ যদি এক পক্ষ সকালবেলা 10টার সময় 11টার সময় হার মেনে যায়, অথবা 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে এমন একটা ঘটনা ঘটিয়ে দেয়
যে নির্বাচনটা তারা আছে কি নাই এটাই মানুষের কাছে জিজ্ঞাসা, তখন কিন্তু এই প্রতিপক্ষ এবং বিভিন্ন অপশক্তি এই সুযোগগুলো নেয়। এই নির্বাচন পরিচালনা হওয়ার পক্ষে এখন দায় দায়িত্ব সরকারকে নিয়ে আমি অন্তত বলি যে না, এই দায়িত্বটা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে নিতে হবে। কেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা গেল না, এটা কিন্তু বিশ্লেষণ করে দেখা যাবে। তার মানে ডক্টর মিজানুর রহমান, কারো একার উপর দায় চাপিয়ে পার পাওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমজনতায় আরো আলোচনা হবে। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন আমজনতা, আমাদের সঙ্গে আহসানুল ইসলাম টিটু এমপি আছেন। আহসানুল ইসলাম টিটু এমপি, আজকের ঘটনা বিএনপি সমাবেশের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে গেছে লক্ষ্মীপুরে। এর আগেও না এরকম হয়েছে, বিএনপির সমাবেশ তো বাস বন্ধ হয়ে গেল। আপনার কি কোনো কারণে এগুলো কাকতালীয় মনে হয়? আর কাকতালীয় মনে হবার কি কোনো কারণ আছে? কারণ যিনি বাস বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এমন কি কোনো নির্দেশনা দেওয়া হয় যে বিএনপির সমাবেশ হলে যে করেই হোক সেটা পণ্ড করতে হবে? না, আমার মনে হয় না যে এই ধরনের কোনো নির্দেশ আমাদের দলের পক্ষ থেকে কখনো দেওয়া হয় না। আপনি জানেন যে মফস্বল শহরে বা কোনো জেলা শহরে যখনই বিএনপি কোনো সভা করার চেষ্টা করে, তারা কারণে অকারণে, আপনি যদি দেখেন গত 7 দিনে সিলেটে, তারপরে পটুয়াখালীতে নিজেদের মধ্যেই অনেক সময় গন্ডগোল হয়। আর তারা যেভাবে হাক ডাক দেয় তাতে অনেক সময় বাস চালকরা তাদের বাসের সেফটি সিকিউরিটির জন্য তারা হয়তো গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে পারে আর কি। বাট এটার সাথে আমার মনে হয় না যে আমাদের দলীয় কোনো নির্দেশনা বা প্রশাসনের কোনো নির্দেশনা সংযুক্ত আছে। এই যে সিরাজগঞ্জে আজকে বেশ সংঘর্ষ হলো, বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে এসে তাদেরকে আক্রমণ করেছে বা হামলা করেছে। ফরিদপুরেও পুলিশের বাধায় বিএনপির ভোটাধিকার হরণ দিবসের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এগুলোও কি আসলে মানে হঠাৎ করে হওয়া কোনো ঘটনা? আপনি জনজীবন মানে স্বাভাবিক পরিবেশ নষ্ট করে যদি আপনি কোনো প্রতিহিংসামূলক প্রোগ্রাম করেন, সেখানে তো সাধারণ জনগণ বাধা দিতেই পারে বা পুলিশ কোনো নিয়ম নীতি করতেই পারে। বাট আমার মনে হয় না যে বিএনপির কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রশাসন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করে। দেখেন, আপনাকে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে 5-6 ধাপে আমাদের লোকাল গভর্নমেন্টে নির্বাচন হচ্ছে। তারা যদি একটি গণতান্ত্রিক দল হতো, তাদের মার্কায় তারা নির্বাচন করত, তাহলেই বোঝা যেত যে ধানের শীষের মার্কার ভোটের পরিমাণ কত আর নৌকার ভোটের পরিমাণ কত। তারা জনগণের সাথে সম্পৃক্ত না, তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। তারা এই রকম বিভিন্ন কনস্পিরেসি করে মানে একটা অন্য পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে থাকে। সো তারা সার্বক্ষণিকই বিভিন্ন কনস্পিরেসি নিয়ে থাকে এবং তারা তাদের যে ইতিহাস আপনি যদি দেখেন, তাদের ইতিহাস শুরু থেকে সামরিক শাসকের হাতে তৈরি একটা সংগঠন। তারা ক্ষমতার মধ্যেই সবসময় থাকতে পছন্দ করে। জনগণের ভোটে ক্ষমতায় আসার জন্য কোনো প্রক্রিয়া কিন্তু তাদের মধ্যে থাকে না। আপনারা তাই মনে করেন? গোলাম মোহাম্মদ সিরাজ এমপির কাছে আমার প্রশ্ন এই সিরাজগঞ্জের সমাবেশ নিয়ে। এই সিরাজগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নেতৃবৃন্দের দাবি, কোনো ধরনের উস্কানি ছাড়াই ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় বিএনপি। মানে বিএনপির তো সমাবেশ ছিল, তো সমাবেশ বাদ দিয়ে তারা ছাত্রলীগের কর্মীদের উপর কেন হামলা করতে গেল? খুবই স্পষ্টত বলতে হয় যে সিরাজগঞ্জ সহ আমাদের, আপনি জানেন যে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা, বিদেশের সুচিকিৎসার দাবিতে আমরা গত বেশ কিছুদিন হলো আমরা দলীয় কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচির আজকে আপনার সিরাজগঞ্জে আপনার কি বলে এই কর্মসূচির দিন ছিল। তো সেই দিনে সেই সিরাজগঞ্জের জনসভায় জনস্রোত ছিল, সমুদ্রের মতো জনস্রোত ছিল। সেই জনস্রোত দেখে আপনার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কর্মীরা প্রশাসনিক সাহায্যে তারা অতর্কিত বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং যাতে আমাদের এই জনসভা
আপনার ব্যর্থ হয় এবং জনসভায় যেন লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, জনসভা সেই জন্য ভণ্ডুল করে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে প্রশাসন, আমি যতটুকু জানি যে প্রশাসন সেক্ষেত্রে বিএনপির কোনো প্রোটেকশন তো দেয়নি, বরঞ্চ যারা সশস্ত্র হামলা চালিয়েছিল তাদের পক্ষে কাজ করেছিল, যে কারণে আমাদের সভা আপনার জনসমুদ্রের মতো মানুষ যেখানে আসছিল, যে একটা অনেক বড় সভা যেখানে আপনার অনুষ্ঠিত হতো সেটা ভণ্ডুল করে দেয়। দেখুন, একইভাবে আমরা কয়েকদিন আগে বগুড়াতে অনুষ্ঠান করেছি। বগুড়ায় আমরা খুব ভালো অনুষ্ঠান করেছি এবং সেখানেও কিন্তু একটা জনসমুদ্রের মতো সত্যিকার অর্থে আমরা সমাবেশ করেছি এবং সেখানে বগুড়ায় হয়নি, বগুড়ায় পুলিশ বাধা দেয়নি অথবা আওয়ামী লীগের নেতারা বাধা দেয়নি। এবং সেই ক্ষেত্রে আপনি বলবেন যে বগুড়া হলো, সিরাজ হলো না কেন? এই ক্ষেত্রে আমি মনে করি যে যেখানে আপনার সত্যিকার অর্থে আপনার এখানে প্রশাসন কোথায় কি রোল প্লে করে আমি জানি না, তবে বগুড়ায় সরকারও বগুড়ায় ছেড়ে দেয় এই কারণে যে বগুড়া 100% বিএনপি ওরিয়েন্টেড জায়গা। এই সমস্ত জায়গায় বোধহয় আমার মনে হয় সরকার কিছুটা ছাড় দেয়। সিরাজগঞ্জে আপনার যেখানে ধরেন বিএনপি আওয়ামী লীগ মিক্স, সেই সব জায়গায় সরকার মনে করে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি 100%। দেখেন আমি একটু আপনার কথা থেকে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, সরকারও বগুড়া ছেড়ে দেয় কেননা জানে 100% বিএনপির এলাকা, মানে যেই কনফিডেন্স আপনাদের বগুড়ায় আছে বাকি জায়গাগুলোতে সেই কনফিডেন্স নাই বলে কি আপনারা হেরে যাচ্ছেন নির্বাচনে এবং দোষ চাপাচ্ছেন আওয়ামী লীগের ঘাড়ে? ডক্টর মিজানুর রহমান কিন্তু একটি কথা বলেছে, একা কারো উপর দায় চাপানো যাবে না, এটি সব স্টেক হোল্ডারদের এই দায়িত্ব নিতে হবে। আপনারাও তো বড় একটি স্টেক হোল্ডার। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। সারা বাংলাদেশ কিন্তু আজকে বগুড়া হয়ে গেছে। যে বগুড়া আজকে বিএনপি অধ্যুষিত, বিএনপি ওরিয়েন্টেড জায়গা, সেই বগুড়া আজকে সারা বাংলাদেশ হয়ে গেছে। আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, সিরাজগঞ্জেও আপনার প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি আপনার জায়গায় আজকে বিএনপি ঘরে ঘরে, বিএনপির নেতাকর্মী জনগণ আমাদের সাথে। কিন্তু আপনার যেখানে বললাম তো, যেখানে জনসমুদ্রের মতো একটা মিটিং হবে সেই ক্ষেত্রে পুলিশের বাধা, আপনার আমাদের আসামির সংখ্যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেখানে আপনার আমাদের নেতাকর্মী সবার বিরুদ্ধে ডজন মামলা, এবং সেই জায়গায় মনে করেন যে পুলিশি বাধা যদি হয়, সেই জায়গায় যদি সরকার মনে করে যে আমরা সেখানে অনুষ্ঠান হতে দেবো না, তো সরকার নিরস্ত্র বাঙালি, নিরস্ত্র আমার নেতাকর্মী, আর সেখানে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী সেখানে আক্রমণ করে, সেখানে আমার নেতাকর্মীরা কী করবে? নেতাকর্মীদের তখন আর কিছুই করার থাকে না বলে বলছেন আপনি। রুহিন হোসেন প্রিন্স, আমরা জানতে পেরেছি আপনারা রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছেন না এবং আপনারা এর কারণ হিসেবে দেখিয়েছেন যে একই কথা বারবার বলতে সংলাপে যাওয়ার কোনো মানে হয় না। এই যে একই কথা বারবার বলছেন, তারপরেও আপনাদের অভিযোগটা বাস্তবায়ন হচ্ছে না, সেটাই জিজ্ঞেস করতেও তো রাষ্ট্রপতির সাথে সংলাপে বসতে পারতেন নাকি? না, আমাকে যদি বলেন, দেখুন, আমরা রাষ্ট্রপতি সংলাপের যে চিঠি দিয়েছে সেই চিঠিতে শুধু তিনি এই যে নির্বাচন কমিশনের গঠনের বিষয়টা বলেছেন। আমরা ইতিমধ্যে কিন্তু জানিয়েছি, এর আগে 2 বার আমরা অংশ নিয়েছি এবং অংশ নেওয়ার পরে এখন আমরা কি বলেছি? আমরা বলেছি যে মহামান্য রাষ্ট্রপতি উনি আমাদেরকে যে চিঠি দিয়েছেন এটা না দিয়ে উনি যদি এই কাজটা করেন, পার্লামেন্টকে বলেন যে তোমরা অনতিবিলম্বে এই বিলটা পাস করো, যে ব্যাপারে উনি দ্বিমত আমাদের সাথে করেন নাই, এখন আমরা পত্রপত্রিকায় দেখছি উনি দ্বিমত করছেন না, সেটা করে উনি আমাদেরকে আহ্বান জানায় যে এই খসড়ার উপর আলোচনা করবেন, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা যেতে রাজি আছি। এটি গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা মনে রাখেন যে এই যে আমরা একটা দক্ষ নির্বাচন কমিশনের কথা কেন বলছি, ভালো নির্বাচনের জন্য আমরা ওই সময় বলে আসছি বারবার, আরো 2টি কাজ করতে হবে একটা ভালো নির্বাচন কমিশন গঠনের জন্য। সেটা কি? একটা হচ্ছে নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে, আর একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। তা আমরা তো অনুরোধ করি মহামান্য রাষ্ট্রপতি তিনি বলুক যে নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আমি মতামত চাই বা পরামর্শ চাই। তিনি বলুক যে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানে দেখবেন যে এখানে আওয়ামী লীগ বিএনপি বলছেন ওনারা চান, আমরা কিন্তু সেটা মনে করি এই পদ্ধতিতে বাংলাদেশে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না। কারণ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে মনে রাখতে হবে স্থানীয় সরকারের কথা আমাদের বলা আছে। তা জাতীয় সংসদ নির্বাচনে যদি সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়, সকল মত পথের, তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে, এখানে না ভোট আনতে হবে। এখানে একবার নির্বাচিত হলে সে 5 বছরের জন্য যে পার্মানেন্ট হয়ে গেল 4 বছরের জন্য, এটা চলবে না।
সেক্ষেত্রে রিকল সিস্টেম করতে হবে। অর্থাৎ এ ধরনের বক্তব্য আগে দিয়েছি। আমরা আশা করব, আমরা এখন আশা করি আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি এ ব্যাপারে পজিটিভ উদ্যোগ নেবেন এবং আমাদেরকে ওনার সাথে সংলাপ করার জন্য সুযোগ করে দেবেন। তাহলেই কিন্তু হবে, না হলে হয়টা কি খালি ওনার সাথে তো সংলাপ না, ওনার সাথে সংলাপ যেটা করবো আপনি সহ দেশবাসীর মনে কি মনে হবে? দেশবাসীর কাছে মনে হবে এই যে যাচ্ছে বোধহয় একটা ভালো কিছু আদায় করে নিয়ে চলে আসছে, বা পুরো সংকটটা মানুষও গভীরে ঢুকতে পারবে না। কিন্তু আমরা ওনার কাছে বলেছি যে আপনি যেটা বলেছেন আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কারণে আমাদেরকে এখন যাওয়া প্রয়োজন নাই, বরঞ্চ আপনি এক্ষেত্রে সময় নষ্ট না করে আমি একটু আগে যে কথাগুলো বললাম যেটা আমাদের পুরনো কথা, উনি এ ব্যাপারে ডিসএগ্রি করছেন না, উনি এইটা কাজটা করুন। তাহলে মানুষের সামনেও এটা প্রতিভাত হবে যে কমিউনিস্ট পার্টি যে কথা বলতে চায় সে সেইটাকে অর্জনের জন্য সে কাজটাও করছে, মহামান্য রাষ্ট্রপতিকেও বলছে এবং জনগণকেও আমরা এই কথা বলতে চাচ্ছি। যেটা মনে রাখেন, এ ধরনের খালি একটা সংলাপ করে কিন্তু আমাদের দাবি আদায় হবে না এবং এই ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আগে যে কথাগুলো আমরা বললাম তার সাথে জনগণের যদি আরো কথা থাকে সেটা যুক্ত করে লড়াইয়ের ময়দানে থাকতে হবে, এই মানুষের কণ্ঠকে সোচ্চার করতে হবে। যদি আজকে জনগণের কণ্ঠ সোচ্চার হতো, যে দাবির কথা বলছি আমরা, যদি আজকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ নামাতে পারতাম, তখন দেখতেন সংলাপের এজেন্ডা চেঞ্জ হয়ে যেত এবং জনগণের ভোটাধিকার কিন্তু নিশ্চিত হতে পারত। আজকে 50 বছরের বিজয় উৎসব আমরা যখন করছি, এই বাংলাদেশে মিনিমাম এই ধরনের একটা গণতন্ত্র আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নির্বাচনী ব্যবস্থা এতদিনে গড়ে তুলতে পারলাম না, সেটি কিন্তু কোনো ভালো খবর না। সুতরাং আমরা আশা করব, আমরা রাষ্ট্রপতির উদ্যোগকে পজিটিভ দেখার পরেও আমরা এখানে যাওয়াটাকে অপ্রয়োজনীয় মনে করছি, এই কথাগুলো বলেছি। এখনো সময় আছে আমরা সংলাপে যাতে অংশ নিতে পারি, তার জন্য উনি যদি বাস্তবসঙ্গ উদ্যোগ নেন, আমাদের প্রেসিডেন্ট বলেছেন উনি সংসদকে চিঠি দিয়ে বলুক যে সংসদ এই সময়ের মধ্যে তোমরা আইন করো, তখন উনি আইন নিয়ে কথা বলুক, যাচ্ছে আইনের খসড়া নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা তো বোধহয় আপত্তির কোনো কারণ নাই, আমরা সেজন্য আমরা সংলাপে অবশ্যই যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমরা ওই যে কথা বললাম নির্বাচন ব্যবস্থা সংস্কার অন্য জায়গায় থাকবো। সুতরাং প্রকৃত অর্থে সংলাপ দুপক্ষের হতে হবে এবং সংলাপ মানে একটা জিনিস যেটা চাই আমরা সেটা যাতে সবাই মিলে অর্জন করতে পারি, সেই লক্ষ্য যাতে হাসিল করতে পারি আমরা, সেই কারণেই আমরা এই সংলাপকে আমাদের বিবেচনায় অপ্রয়োজনীয় বলে মনে করছি, কিন্তু আমরা একটা প্রয়োজনীয় সংলাপের জন্য অপেক্ষাও করছেন। জি, ডক্টর মিজানুর রহমান, এই যে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, বাসদ সংলাপে যায়নি, বিএনপি ও সিপিবি সংলাপে যাবে না বলে ঘোষণা দিয়েছে। বিএনপি বলছে যে এই সংলাপটা আসলে নাটক। বাসদ জানিয়েছে তাদের আগের দাবি পূরণ করা হয়নি, তাই তারা রাষ্ট্রপতির সাথে সংলাপে যাবে না। আর সিপিবি জানিয়েছে যে একই কথা বারবার বলতে সংলাপে যাওয়ার কোনো মানে হয় না। দেশ কি আরও একটি নির্বাচন কমিশন পেতে যাচ্ছে যেটি আগের দুটোর মতোই বিতর্কের জন্ম দিবে এবং অনেকেই বলবে যে এটা কোনো এই নির্বাচন কমিশনের কোনো মেরুদণ্ড নেই? জন্ম থেকেই তো এটা চলে আসছে। দেখেন, আজকে আমাদের স্বাধীনতার 50, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের স্বাধীনতার 50 বছর, কিন্তু যে আইনটার কথা বলা হচ্ছে আমাদের সংবিধানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কোন সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কিন্তু কেউ এই আইনটা করেনি। এখন আপনি এই মুহূর্তে যদি আইনটা তাই করুক না কেন, আবার এই কথাটাই আসবে যে এটা একদলীয় পার্লামেন্টের মধ্যে তাদের নিজেদের মন মতো করে একটা আইন করছে, যেটা দিয়ে তারা একটা নির্বাচন কমিশন সেরকমই করবে, যেটা আমি বুঝতে পারতেছি না, সেরকমই একটা করবে যেটা দিয়ে তারা নিজেরা জিতে যাবে। তো আমি যেটা বলবো, নির্বাচন কমিশন এখন এখন যে প্রক্রিয়ায় গঠিত হচ্ছে এটা তো অনেক বেটার, কারণ এর আগে তো আরো আরবিটারি পদ্ধতিতে হতো, কারণ যাকে ইচ্ছে তাকে বানানো যেত। কোনো এরকম সার্চ করে যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের দেশের তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। কিন্তু এর আগে যেগুলো নির্বাচন কমিশন ছিল সেগুলো কিন্তু এমনও তো আছে যে একটা কমিশন 1,30,00,000 ভুয়া ভোটার তৈরি করছিল এবং তাদের বিদায় কিভাবে হতো, চা খাওয়ার জন্য ডাকতো আর নির্বাচন কমিশনের পথ চলে যেত। তো সেই ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটছে। কিন্তু রুটেশন প্রিন্স যেটা বললো, ওনার যে রাজনীতি, একটা স্বচ্ছ নির্বাচন এবং এটা করার জন্য প্রতিনিধিত্বশীল নির্বাচন, ওই যে পার্সেন্টেজ ওয়াইজ ইলেকশন করবে এবং সেই পার্সেন্টেজ ওয়াইজ
পার্লামেন্টের সিটগুলো বন্টন হবে, এগুলো খুব ভালো উদ্যোগ। এগুলো যদি জন সমর্থন পাওয়া যেত, যে জনগণ যদি এইগুলোর পক্ষে দাঁড়াতো, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো এগোতে পারতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জনগণ হয় এটা তাদের যে কনসেপ্ট সেটা বুঝতে পারছে না, অথবা এটা তাদের বোঝানোর যে সামর্থ্য সেটার মধ্যে স্বল্পতা আছে। কিন্তু আমাদের এখন কাজ করতে হবে উইদিন দিস ফ্রেমওয়ার্ক, যেভাবে জিনিসটা চলে আসছিল তার মধ্যে আরো কি ইমপ্রুভমেন্টটা করা যায়। কারণ এই মুহূর্তে আইন করার কথা বলা হচ্ছে, এটা আমি মনে করি আইন করলেও এটা এভাবে গ্রহণযোগ্য হবে না, কিন্তু আইন আমাদের করতে হবে। কিন্তু এই যাত্রায়, অর্থাৎ এই যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, তো সেটার জন্য আসলে আরো উদার মনে সবগুলো রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আমরা অপেক্ষাকৃত গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা, নির্বাচন কমিশনের আইন এবং নিয়ম কানুন যেগুলো আছে এগুলো ইতিমধ্যে যথেষ্ট শক্তিশালী, কিন্তু এগুলো কার্যকর থাকে ইলেকশন শুরু হওয়ার অর্থাৎ সকাল 8টা পর্যন্ত। এরপরে কিন্তু পুরো ব্যাপারটা চলে যায় প্রশাসনের হাতে, আর এই প্রশাসন নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। সেখানে আমাদের সংবিধানের 126 ধারায় যে বিধিবিধান আছে এর প্রেক্ষিতে আলোচনা হওয়ার দরকার, যে কি করলে আমাদের, কারণ নির্বাচন কমিশনকে আপনি জনবল দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না, এবং পৃথিবীর কোন নির্বাচন কমিশন নিজস্ব জনবল দিয়ে ইলেকশন করে না। কিন্তু ডক্টর মিজানুর রহমান, সংলাপে, রাষ্ট্রপতির ডাকা সংলাপেই যদি সব দল না যায়, নির্বাচনেও যে সব দল অংশগ্রহণ করবে, তার তো মানে এক ধরনের আশঙ্কা থেকেই যায়, তখন আবারও আমাদের নির্বাচন বিতর্কিত হবে না? সেটা কি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে? দেখুন, এটা যদি অনেক দলে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না বা করে না, কিন্তু আবার যে সারা জীবনে একই সিদ্ধান্ত নিবে যে গতবারও করি নাই, এর আগেরবারও করি নাই, এবারও করবো না, অন্তত আমি মনে করি না। আর নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনী দলের যে কি ক্ষতি হয় সেটা কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারী না গ্রহণ যারা করেনি তারা কিন্তু এখন টের পাচ্ছে, তারা পস্তাচ্ছে। ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ অনেক। আমাদের সময় শেষ, সবার অংশগ্রহণটা বেশ জরুরি আপনি বললেন। দর্শক, আমজনতার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমজনতার সাথেই থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।